প্রিয় দর্শক, স্বাগতম নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনার শুরুর আগে আমরা একটু বার্তা কক্ষে যেতে চাই। সেখানে আছেন আমাদের নিউজ এডিটর আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই আমাদেরকে আজকে সারাদিনের প্রধান প্রধান খবরগুলো একটু জানাবেন। আব্দুর রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জাহাঙ্গীর, শুনছি। আপনার কাছে আমরা আজকে সারাদিনের যে প্রধান প্রধান খবরগুলি আছে সে বিষয়ে একটু জানতে চাই। ওকে, ধন্যবাদ জাহাঙ্গীর। যে খবরগুলো বাংলা ভাষায় প্রচারিত হয়েছে তার মধ্যে রয়েছে যে একনেকের বৈঠক হয়েছে, সেখানে 24,500 কোটি টাকা ব্যয়ে কয়েকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি সেখানে সরকারের নীতি এবং কার্যক্রম সম্পর্কে জানান। তিনি বলেন যে বিগত সরকারের আমলে দেশে সড়ক নির্মাণের ব্যয় বিশ্বের সর্বোচ্চ হওয়ার, অর্থাৎ প্রতি কিলোমিটারে যে সড়কের যে ব্যয় আন্তর্জাতিক মানদণ্ডে আছে তার চেয়ে অনেক বেশি যে ব্যয় হতো সেদিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে দেশে আর বিশ্বের সবচেয়ে বেশি অর্থ ব্যয়ে কোনো সড়ক নির্মাণ করা হবে না। আরেকটি খবর হচ্ছে যে আপনি জানেন যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার পঞ্চম বার্ষিকী পালিত হলো 7ই অক্টোবর। এই উপলক্ষে বিকেলে বুয়েটের পলাশী এলাকায় একটি স্মরণ সভা হয়েছে। সেখানে বুয়েটের ছাত্রনেতারা, তারপর আবরার ফাহাদের পরিবারের সদস্য, একই সঙ্গে বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন তার সমন্বয়করাও সেখানে বক্তব্য রাখেন। ওই বক্তব্যে ঘুরে ফিরে এসেছিল বিগত শেখ হাসিনা সরকারের পতনের দিক, এবং সেখানে বক্তারা সতর্ক করে দিয়ে বলেন ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কোনোভাবেই যেন আমার সমাজে আর স্থান করে নিতে না পারে এবং তারা যাতে মাথা চারা দিয়ে না ওঠে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক তিনি সরকারের প্রতি নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এই সরকার যে 1/11 সরকারের মতো আচরণ করছে না তা জনগণকে নিশ্চিত করার জন্য হলো সরকারের একটি রোডম্যাপ দেওয়া দরকার। আরেকটি খবর হচ্ছে যে দেশের সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন হয়েছে সেই কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ, এরপরে আরও 8 জন সদস্যকে নিয়ে এই কমিশনটি পূর্ণাঙ্গ হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি হয়েছে। কমিশনে আইনজীবী, শিক্ষক, লেখক এবং ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন প্রধান উপদেষ্টা যে 6টি কমিশন গঠনের কথা বলেছিলেন সেই 6টি কমিশন পূর্ণাঙ্গ হয়েছে। আরেকটি কথা হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যিনি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের এনজিওগুলো জনগণের পক্ষে কথা বলতে পারেনি। জাহাঙ্গীর আকন্দ, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই যাচ্ছি প্রিন্স ভাইয়ের কাছে। প্রিন্স ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজকে সংবিধান সংশোধন বা সংস্কারের জন্য ডক্টর আলী রিয়াজকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে 9 সদস্যের, এবং 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে সংস্কার তো অনেকগুলো কমিটি হয়েছে, সবটাকেই 90 দিনের মধ্যে বলা হয়েছে বলে আমাদের জানা। তবে সুনির্দিষ্ট করে যে আলোচনাটা তুললেন এটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমি সামান্য কয়েকটা কথা বলি, কারণ সব কথা বলার হয়তো সময় এখনো আসে নাই। প্রথম কথা হচ্ছে এটা দেখবেন যে এই সংবিধান যে সংস্কার প্রণয়ন কমিটি, এইটা অন্য অনেক কিছুর থেকে ভিন্ন ধরনের গুরুত্ব বহন করে। এবং কেন করে আমি একটু পরে আসছি। এবং প্রথমে যাকে দায়িত্ব দেওয়া হলো সেইটাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয়েছে। এটার মধ্যে কতগুলো বিতর্ক আছে। আমরা লিখিতভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বলেছি এটা অনভিপ্রেত, এটা না ঘটলেও হতো, ভালো হতো। তো যাই হোক, এবং এইটা কিন্তু তার টিমের নাম করতে পারেনি, এখন করা হয়েছে। আমি প্রাইমারি দেখলাম কিছু শিক্ষকদের চিনি, সবাইকে খুব চিনি না, কি করবে জানি না,
কিন্তু যে কথাটা আমরা ওনাকে বলেছি সেটা বলি যে আমার কেমন যেন মনে হয় যে সবচেয়ে বড় বিতর্ক হবে এই জায়গাটিতে নিয়ে। কেন একটু যদি বলি, এইটা নিয়ে একেবারে গুরুতর, আমি গুরুতর শব্দটাকে বা যে অন্য যে শব্দে ব্যবহার করেন না কেন, একটা হচ্ছে কেউ বলছেন সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, পুনর্লেখন করতে হবে, সংবিধান না বলে গঠনতন্ত্র বলছেন কেউ, আবার কেউ বলছেন না সংস্কার করতে হবে। এই সুতরাং এক সংস্কার প্রয়োজন অনুযায়ী, সুতরাং এক এক অংশের বক্তব্য এক এক রকম আছে, এত ডিফারেন্ট বক্তব্য কিন্তু অন্য জায়গাটা নাই। আবার সংবিধানটা হচ্ছে একটা অন্যতম ভিত্তি একটা রাষ্ট্রের, এটা মনে রাখতে হবে। তা সেই জন্যে এটার অবশ্য আমি এখন মেলা আলোচনা প্রয়োজন মনে করছি না, কারণ আমরা যে টিমের সাথে বৈঠক করলাম, মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনা যখন আমরা তুললাম তখন উনি পরিষ্কার বললেন যে অসুবিধা তো নাই, যার মত কেউ বলুক, অন্য একজন মত দিক। এমনকি ওইখানে উপস্থিত একজন, আমি নাম আর বললাম না, অনেকেই ছিলেন ওই সরকারের পক্ষে, তিনি বললেন যে এইটা নিয়ে তো এত চিন্তার কিছু নাই বলে আমরা মনে করছি, কারণ আমরা জানি এই আলোচনাটা হয়েছে যাকে কনভেনার আমরা করেছি সমন্বয়ক, উনি যেহেতু এটাকে পুনর্লেখনের কথা বলেছেন, সুতরাং এইটা নিয়ে একটা সংকট হচ্ছে, সেটা ওনার মত, এটা তো আমাদের মত না। সুতরাং ওনার মত উনি বলুক, আপনাদের মত বলুক। তারপরে প্রধান উপদেষ্টা তিনি বললেন যে দেখেন আমাদের কথা সোজা, আমরা যতটুকু ঐক্যমতের ভিত্তিতে সম্ভব সেটুকু গ্রহণ করব, আর যদি দেখি স্লাইড কোনো দ্বিমত আছে তখন আমরা পরস্পর আলোচনা করে গ্রহণ করতে চাইলে করবো, নাইলে করবো না। আমি ওই জায়গাটিতে ঠিক যদি থাকে, আমি আশা করি থাকবে, তাহলে আমি কোনো সংকট দেখছি না। বরঞ্চ এইখানে নানা মত এগুলো যদি আসুক না, মতগুলো আমরা আলোচনা করার সুযোগ পাবো। যদি ধরেন কথার কথা এটা যদি আরও দ্রুত দিয়ে একটা আলোচনা হতো, তাহলে এইখানে এই আলোচনার সুযোগ পেলে সেটা আমাদের কাজের মধ্যে যেতে পারতাম। এই হচ্ছে আমি জেনারেল পজিশন। এবার ছোট্ট করে মন্তব্য করি আমাদের বিবেচনা এটাই। দেখুন, মনে রাখতে হবে যে সংবিধান তো আর হঠাৎ করে আসে নাই, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে, এবং এটাকে যদি আরও বেশি আপনি পুরো পুনর্লিখন বলেন অনেক কিছু করতে হয়, সেটা কিন্তু করবে কারা? নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদ। মনে রাখতে হবে এটা কিন্তু তাদের প্রধান দায়িত্ব। কিন্তু এর আগে যে বললাম সংস্কারের প্রস্তাব রেখে গেলে কোনো সমস্যা নাই, সেটুক তারা করুক। আর আমাদের দলের দিক থেকে আমরা অনেকদিন ধরে বলে আসছি যে 72 সালের সংবিধানের অসম্পূর্ণতা আছে, এই অসম্পূর্ণতা দূর করতে হবে। কিন্তু সেই দূর করার বিষয়টাও কিন্তু অনেক সময় এটা যখন বলতাম তখন দেখবেন গতবারের সংসদ এর মধ্যে নির্বাচন নিয়ে, ওইটা একটু অফ রেখে বললাম, নির্বাচন নিয়ে যখন আমরা বলতাম তত্ত্বাবধায়ক সরকার এটাকে এন্ডোর্স করতে হবে, তখন তারা বলতো এটা তো সংবিধানে নেই। তা আমরা উত্তর এইভাবে দিতাম যে সংবিধানে তো সংবিধান সংস্কার করার কথা বলা আছে, তা তোমরা সংস্কার করে ওইটাকে যুক্ত করে একটা ইলেকশন দাও। তারা এটা মানে নাই। তা আমরা এবার বলেছি যেটা লিখিত ওনার কাছে, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে যতটুকু প্রয়োজন সংবিধান সংস্কারের ততটুকু কাজ অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত। এর বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের যাওয়া উচিত না। যেটা ওনারা প্রস্তাব দেবে, প্রস্তাব টেবিলে থাকবে, পরে নির্বাচিত সরকার যেটা প্রয়োজন মনে করে জনগণকে আস্থায় নিয়ে সেই কাজগুলো করবে, সেটা মনে করি। কিন্তু মনে রাখতে হবে আমাদের সংবিধানে কতগুলো কিন্তু গুরুতর সংকটও আছে। যেমন ধরেন এইখানে আমরা বাঙালি আদিবাসী সবাই মিলে বাস করি, সবার স্বীকৃতি নাই। দেখবেন 70 অনুচ্ছেদ, সেটা অনেক সময় যে আপনার এক ব্যক্তির হাতে ক্ষমতা এমন করে দেয়, সেটাকে পাল্টানো দরকার। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারসাম্য আনা দরকার। একটা আলোচনা আসছে যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, বিবেচনা করা দরকার। এবং বিবেচনা করা দরকার খালি প্রধানমন্ত্রী না, ওই পরিবার গোষ্ঠীতন্ত্র যাতে প্রভাব বিস্তার না করতে পারে সেটা করা দরকার। আমরা মনে করি এখানে সংখ্যানুপাতিক পদ্ধতি, আমরা বলি ধরেন বিএনপির একটা প্রস্তাব করেছে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট, আমাদের বিবেচনায় সংখ্যানুপাতিক পদ্ধতি বা এগুলো আলোচনা হতে পারে, কোনটা করা যায়, গুরুত্ব এই গভীর জায়গাগুলো, এই ধরনের আরও অনেকগুলো বিষয় আছে যে সেইটা আমাদের সংবিধানে এগুলো আনতে হবে। কিন্তু এইটা হয়তো যতটুকু এখন আমাদের ভালো নির্বাচনের জন্য দরকার, আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সেই কাজ করুক। আর এই কমিটি যদি আরও ভালো ভালো সংস্কারের প্রস্তাব তারা দেয়, এবং যেটা আমরা মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে যে দেশকে অগ্রসর করে নেওয়ার জন্য দরকার, নিশ্চয়ই আগামীতে যে সরকার আসবে ক্ষমতায় তারা জনগণকে আস্থায় নিয়ে সেই কাজের দিকে অগ্রসর হবে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের নানা দফা দেওয়া হচ্ছে, 31 দফা দেওয়া হচ্ছে, এবং সেখানে ভাইজিগুলি আলোচনা করলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ। তো একজন রাজনীতিবিদ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য সংবিধানের জন্য মানে কি কি দিক নিয়ে সংস্কার করা উচিত বা সংশোধন আনা উচিত বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং যারা এই মুহূর্তে বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন।
এটা সবাই একমত যে বাংলাদেশের সংবিধানটা এখন হয় সংশোধন করা দরকার অথবা পুনর্লিখন দরকার। পুনর্লিখন এবং সংশোধনের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না, যদিও আমরা সংকটগুলি চিহ্নিত করি, সংবিধানে যেটা অসঙ্গতিগুলি আছে। সংবিধানটা তো একটা রাষ্ট্রের কাঠামো এবং ব্যবস্থাপনার মূলনীতি বা মূল স্তম্ভ। তো সেই জায়গায় ত্রুটি বিচ্যুতি যেগুলি হয়েছে সেগুলি তো আমরা সবাই জানি, আমরা জ্ঞাত আছি। নিশ্চয়ই ঐক্যমতের ভিত্তিতে করা যাবে এবং রাজনৈতিক দলগুলিও সে বিষয়ে একমত। যেমন আমরা 31 দফা প্রস্তাবনা দেয়নি, শুধু অঙ্গীকার করেছি। আমরা সংবিধানটাকে এই যে রাষ্ট্রের যে কাঠামোগত সংস্কারের কথা বলেছি সংবিধানে, আবার সরকারেও কিছু সংস্কারের কথা বলেছি, রাজনৈতিক দলেও কিছু সংস্কারের কথা বলেছি। কাঠামোগত সংস্কারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেটা আমরা 31 দফার মাধ্যমে জনগণের কাছে অঙ্গীকার করেছি। আমরা কিন্তু শুধু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলিনি, আমরা বলেছি সংসদ, ক্যাবিনেট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনব। অর্থাৎ এই একটা কাজই যদি পরিপূর্ণভাবে করা যায় তাহলে বাংলাদেশের মানে সংবিধান অর্থাৎ আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করে। রাষ্ট্র ব্যবস্থাপনায় কোনো অসঙ্গতি আর থাকে না, স্বতন্ত্র থাকে, সরকার দায়বদ্ধ থাকে, সংসদ কাছে সরকার দায়বদ্ধ থাকে, সংসদ আবার জনগণের কাছে দায়বদ্ধ থাকে, রাষ্ট্রের 3টি বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করে। আমরা কিন্তু ওখানে আরও বলেছি যে আমরা সংবিধান একটা কমিশন করব, সংস্কার কমিশন, সেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ এবং ধরেন অপসারণের কথা আমরা বলেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আমরা যাব, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের জন্য একটা সাংবিধানিক কমিশন আমরা করব। তো এগুলি আছে। তারপর আপনি দেখবেন আমরা কিন্তু ওই জায়গাতে বলেছি কাঠামোগত সংস্কারের, যে আমরা নির্বাচনকালী একটি দল নিরপেক্ষ সরকার সংবিধানে স্থায়ী রূপ দেব। অর্থাৎ ওই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এসে ক্ষমতার বাইরে এসে ক্ষমতাসীন দলকে নির্বাচন করতে হবে, যার ফলে সব রাজনৈতিক দল সমান সুযোগ নিশ্চিত হবে এবং ভোটাররা অবাধে তার পছন্দের দলকে বা প্রার্থীকে ভোট দিতে পারবে। এটা কিন্তু স্থায়ী রূপ আমরা দিতে চেয়েছি। আমরা ধরেন রাষ্ট্রের 3টে বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সেটা আমরা নিশ্চিত করেছি আমাদের ওই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের মধ্যে। এবং আমরা এও বলেছি 70 অনুচ্ছেদ আমরা সংশোধন করব, সেটাও আমরা বলেছি। তার মানে আপনি কাঠামোগত সংস্কারের জন্য যে 31 দফার মধ্যে মূল যে দফাগুলি আমি বললাম সেটাই অন্য অন্য রাজনৈতিক দল, জনগণ, নাগরিক সমাজ বিচ্ছিন্নভাবে বলছে, আমরা কিন্তু সমন্বিতভাবে বলেছি। আবার আপনি যদি সরকারের সংস্কার যান, আমরা বলেছি এক দল থেকে একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি আমরা যদি ব্রুট মেজরিটির ভিত্তিতেও যদি ক্ষমতায় যাই, আমরা একটা জোটগত সরকার করব। তার মানে হচ্ছে সব মত এবং সব দলের রাষ্ট্র ব্যবস্থাপনার অংশগ্রহণটা নিশ্চিত করব, এই কারণে যে একটা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে এবং অন্য রাজনৈতিক দল এবং অন্য আদর্শের মানুষও রাষ্ট্র ব্যবস্থাপনায় তার মতো করে ভাবার এবং করার সুযোগটা পাবে। আমরা কিন্তু এটা বলেছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, আপনি নিশ্চয়ই জানেন, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এমন কিছু যোগ্য প্রজ্ঞাবান মানুষ আছে যারা যার ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় ভালো করেছে, দক্ষতা যোগ্যতা আছে, তাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা দরকার। কিন্তু তারা আবার ভোটের রাজনীতিতে খুব বেশি আপনার যুক্ত না। আবার বাংলাদেশে ভোট পেয়ে নির্বাচিত হওয়ার যে রাজনীতি, সেখানে কোনো সময় কিছুটা বেমানান, কিছুটা অনভিজ্ঞ, ভোট প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পশ্চাৎসর হতে পারে, যার ফলে ওই লোকগুলিকে আমরা কিন্তু উচ্চ কক্ষে রেখে তাদের মেধা, যোগ্যতাটা এবং রাষ্ট্র ভাবনাটাকে আমরা কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় সুযোগ করে দিতে চাই। এই জন্য দ্বিকক্ষ পার্লামেন্টের কথা আমরা কিন্তু বলেছি। যার ফলে আমি বলছি আপনাকে যে সংবিধানের বেসিক যে কারেকশনটা দরকার, যেটা সংকট, একটা নির্বাচনকালীন সরকার, ক্ষমতার ভারসাম্য, সংবিধানটা যাতে স্বতন্ত্রভাবে ফাংশন করে, কারণ আমাদের রাষ্ট্রে কিন্তু শুধুমাত্র সার্বভৌম জনগণ, তারপরেই সংবিধান। আমরা জনগণ সবার উপরে, আর সংবিধানের দ্বারা সবাই নিয়ন্ত্রিত এবং সংবিধানের কাছে সবাই দায়বদ্ধ। এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা যে 31 দফা দাবি দিয়েছি সেটাকে যদি আপনি মূল ভিত্তি ধরে আলোচনা করেন, প্রিন্স ভাইদের যদি আরো কোনো প্রস্তাব থাকে ইনক্লুড করা যেতে পারে। আচ্ছা, আমাদের এই যে অঙ্গীকার, তার মধ্যে কোনোটা যদি মনে হয় অন্যান্য রাজনৈতিক দল মনে করে যে না এটা এই মুহূর্তে দরকার নাই, আমাদের সে উদারতা আছে, আমরা বাদ দিতে চাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ইনিশিয়েটিভটা নিচ্ছে, ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ যে পরিবর্তনটা চাচ্ছে, সেটা তো আমরা আরো 2 বছর আগে উপলব্ধি করেছি এবং নিশ্চিত করেছি
যার ফলে আমরা বলছি সরকার যে ইনিশিয়েটিভগুলি নিয়েছে, আমি এই বিতর্কে এখন যাব না যে সংশোধন হবে না পুনর্লিখন হবে। এই রাষ্ট্রের মানুষের মূল অধিকারগুলি নিশ্চিত করার জন্য সংশোধনও হতে পারে, পুনর্লিখনও হতে পারে, সেটা নিশ্চিত হতে হলো। সে ব্যাপারে বিএনপি উদার আছে এবং অঙ্গীকারাবদ্ধ আছে। প্রিন্স ভাই, আপনার কাছে একটু প্রশ্ন সেটি হচ্ছে যে অনেক সংস্কার কমিশন করা হয়েছে, সংস্কার হয়তো অধ্যাদেশও হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের যেই কাঠামো বলেন, চরিত্র বলেন, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন না আসে তাহলে এইসব সংস্কার আসলে কতটা সুফল জনগণ পাবে? না, সেটার আমি প্রশ্নটা এইভাবেই বুঝি এবং আমাদের দিক থেকে যে এর আনসার সেটা বলতে চাই আপনাকে। কারণ আপনি ভিত্তি যেটা বলছেন যে এটা করছি কেন আমরা, এর সুফল যাতে রাষ্ট্র এবং জনগণ পায়, এটাই তো প্রধান কথা। তাই না হলে তো একটা সার্বভৌম রাষ্ট্রও থাকে না, জনগণের অধিকারও থাকে না। এটাই এখন এটা পাওয়ার জন্য আসলে আমরা যে রাজনৈতিক বুঝ থেকে এটা বুঝি, আপনাকে প্রধান বিবেচনা করতে হবে যে আমার অর্থনৈতিক কাঠামো কেমন, কিসের উপরে নির্ভর করছে। আমাদের অর্থনৈতিক কাঠামোর যদি লুটপাটের ধারাটা থাকে, যে আপনাদের খবরের মধ্যে আমরা তো আগেও জানি যে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি হয়েছে, তা আপনি যদি অর্থনীতির কাঠামোর দুর্বৃত্তায়ন না ভাঙতে পারেন তাহলে কোনোটাই কিন্তু হবে না। কারণ অর্থনীতির দুর্বৃত্তায়নের উপরে নির্ভর করে রাজনীতির দুর্বৃত্তায়ন অনেক কিছু হয়, এটা মনে রাখতে হবে। তা আজকে ওই আলোচনা বলে এই পাল্টা আবার দিলাম। এবার পরে যেটা বলছেন খুবই কারেক্টলি বলছেন, এটাকে তো পরিচালনা করবে রাজনৈতিক দল বা এই ধরনের শক্তি গোষ্ঠী। সেই জায়গায় যদি আপনি একটা এখন যে প্রচলিত ধারা যা আছে একটু পরিবর্তন না হয়, আপনি প্রত্যাশা করতে পারেন না। আমি ধারণা থেকে বলি যে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের যে আলোচনাগুলো আসবে এবং নির্বাচনের সাথে তো জড়িত প্রধানত রাজনৈতিক দলগুলো, সেইখানেও কতগুলো নীতিমালার প্রস্তাব আসতে পারে। আমাদের কিন্তু 2007-08 সালে কতগুলো নীতিমালার প্রস্তাব আছে, যার জন্য দেখবেন যে এই যে আমাদের আয় ব্যয় অডিট এগুলো জমা দিতে হয়, আর অনেকগুলো আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। তা সেইটা একটা খুব জরুরি কাজ। আমার মনে হয় কতগুলো আইনের দ্বারা যে জায়গায় আমরা ঐক্যমত যেটা হবে সেটা আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জায়গায় করতে পারি, এটা একটা দিক থাকলো। আর একটা হচ্ছে একটা সেলফ ব্যাপার। এখন সেলফ ব্যাপারে কথাটা একটু বেমানান শুনলেও কিন্তু আমি বলি যে এই বাস্তবতাকে স্বীকার না করলে আমরা ভুল শিক্ষা আমাদের বিবেচনায়। সেটা কি জানেন, এক একটা রাজনৈতিক দল এক একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে, একই জায়গায় থাকে না, তারও কিন্তু গতিশীলতায় সংস্কারের ধারা আগায়। ধরুন কল্পনা করুন আওয়ামী লীগ, তাকে নিয়ে এখন আলোচনা অপ্রয়োজন বলে আমি করছি না। বিএনপি ধরুন আজকে যে কথা এখানে রবিউল ভাইয়ের কাছ থেকে শুনলাম আমরা, বা আমরাও জানি, তা আগের বিএনপি তার একটা জায়গা থেকে তার চিন্তা চেতনার জায়গা আছে, রাজনৈতিক দলগুলো তাই। কমিউনিস্ট পার্টি আমরাও তো মনে করি যে যেমন আমরা ধরেন বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো যে জায়গায় যাই সেটা যাই। কারণ সংবিধানে আমি কোনো বিস্তারিত আলোচনায় যাইনি, আমাদের একটা ফোকাল পয়েন্ট থাকবে সংবিধানে মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এর সাংবিধানিক অধিকার এমনভাবে নিশ্চিত করতে হবে, কেউ যদি বিপদে গেলে কোর্টের কাছে যেয়ে গেলে রাষ্ট্র তাকে দিতে বাধ্য হবে। মানে এই সেফটি ক্লজগুলো রাখা সহ আরও কিছু করার জায়গায় যেতে হবে। তা সেটা এক একটা রাজনৈতিক দলের অগ্রাধিকার কোনটা তার উপরে নির্ভর করে এগুলো করবে। তবে আমি বুঝি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, যেমন ধরুন ন্যূনপক্ষে যারা একটা রাজনৈতিক দলের নেতা কর্মী তারা মিনিমাম এইখান থেকে অর্থ কামাই করবে না, তারা জনস্বার্থে কাজ করবে। তাহলে এখানে আপনি সেফটি ক্লজ কীভাবে রাখবেন সেটা বিবেচনা করতে হবে। আপনাকে রাখতে হবে একজন সংসদ সদস্য বা স্থানীয় যারা নির্বাচিত হবেন। আমাদের সংবিধানে কিন্তু জাতীয় সংসদের কী কাজ সেটাও বলা আছে, স্থানীয় সংসদের কী কাজ বলা আছে। হস্তক্ষেপ মুক্ত স্থানীয় পরিষদ দরকার, সেটা করার জায়গায় যেতে হবে। তাহলে রাজনৈতিক দলগুলোকে আগে অঙ্গীকারের মধ্যে নিজে নিয়ে আসতে হবে। আর একটা হবে, এই নির্বাচিত হওয়ার পরে সেইটা অর্থ কামাইয়ের কোনো জায়গা হবে না, এটা আইনের দ্বারা দরকার হলে নির্দিষ্ট করতে হবে। একজন এমপি সাহেব বা লোকাল যারা, তাদের যা যা খরচ প্রয়োজন, দরকার হলে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা বাড়াবেন অফিস, কিন্তু সে কোনো ব্যবসা বাণিজ্য যাবে না। আমাদের পজিশনটা হচ্ছে তাহলে আপনি কতগুলো এরকম আইনের দ্বারা যদি যেতে পারেন তখন কিন্তু দেখবেন, আর মানুষের সচেতন যদি করা যায়, তখন রাজনৈতিক দলগুলো যার যার নীতি সে প্রতিষ্ঠা করতে চাইবে, কতকগুলো তারাও তাদের সংস্কারের জায়গায় যাবে। কিন্তু এটা মুখে বলে শুধুমাত্র হবে এমন না। একটা বড় ব্যাপার আমার ধারণা মানে বুঝ, যে এইবারে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখলাম, যিনি মনে করেছিলেন কি 2041 সাল পর্যন্ত কেউ তাকে সরাতে পারবে না, আজকে কি হলো? আমরা দীর্ঘ 1-1.5 যুগ ধরে যে সংগ্রাম রাজনৈতিক দলগুলো করছিলাম, কিন্তু সামান্য ঘটনার মধ্য দিয়েই যদি বলেন, সামান্য তো না,
যে কিলিং সে করলো সেই কিলিংকেও জনগণ বুক পেতে দিয়ে বললো যে তুমি আরো করো, হত্যা করবা, করো, কিন্তু ক্ষমতায় থাকতে পারলো না। এটার মধ্য দিয়ে নিশ্চয়ই সব রাজনৈতিক দলগুলো একটা উপলব্ধি হবে যে জনকল্যাণমুখী কাজ ছাড়া আমি ক্ষমতা পাইলে সেটা কুক্ষিগত করে এটা কামাইয়ের জায়গা করব, আমার কিন্তু শেষ রক্ষা হবে না, আর ওই কামাই কেউ ভোগ করতে পারবে না। তার মধ্য দিয়ে আমাদের নিজেদেরও সংস্কারের জায়গাটা আগাবে বলে আমি ধারণা করি এবং প্রত্যাশাও করি, এবং সেটা প্রয়োজনও বটে। সব সংস্কার কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে নির্বাচনটা আসলে কত দিনের মধ্যে বা রোডম্যাপটা কি হতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 90 দিনের মধ্যে এই যে সংস্কার কমিশনগুলির কাছে রিপোর্ট দাখিল করার যে আপনার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, এইটা মানলেই সম্ভব, কারণ 90 দিনই যথেষ্ট। তারপর ধরেন সেটা নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা, আরও ধরেন আপনি 15 দিনে শেষ করতে পারেন ঐক্যমতে আসার জন্য। এবার তো 2 দিনে শেষ করলেন রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা, আপনি 15 দিনেই করলেন ঐক্যমতে আসার জন্য, বারবার করলেন আলোচনা। 15 দিনে যদি করেন তো হয়ে গেল 3.5 মাস। এরপর সেটা এক্সিকিউট করবার জন্য কিভাবে কোন প্রক্রিয়ায় করবেন সেটা নিয়ে আরো 1-1.5 মাস আলোচনা করলেন। আমার ধারণা হচ্ছে 6 মাসের মধ্যে এটা পরিপূর্ণ একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য যে সংস্কার, সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এটা করা সম্ভব। 6 মাসের মধ্যে পরিপূর্ণভাবে সংস্কার করে 9 মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। আমরা আরেকটু ছেড়ে 1 বছরের মধ্যে তো আর কোনো দ্বিধা থাকার কোনো কারণ নেই। কারণ মনে রাখা দরকার যে আমাদের রাষ্ট্র কিন্তু একটি বিভাগ অনুপস্থিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি সেটা শাসন বিভাগের কাজ করছে, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট কিন্তু নেই। আবার ধরেন বিচার বিভাগ, পার্লামেন্ট না থাকলে যেটা হয়ে যায় বিচার বিভাগ এবং আমাদের নির্বাহী বিভাগের মধ্যে সেতু বন্ধনেও কিছুটা ঘাটতি থেকে যায়। তো এভাবে রাষ্ট্র একটা অনির্বাচিত সরকার ছাড়া পরিপূর্ণভাবে ফাংশন করে না। একটা নির্বাচিত সরকার খুবই জরুরি, তারাই একমাত্র সংবিধানকে কার্যকরভাবে সংশোধন করা বা করতে পারে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে। সেটাই আপনার হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। কারণ গণতন্ত্র, ভোটাধিকার, এর চেয়ে ন্যায্য আর কিছু নাই। পৃথিবীতে যত দেশে সমৃদ্ধি এসেছে, পৃথিবীতে যত দেশে মানুষ ক্ষমতাবান হয়েছে, মানুষের অধিকার নিশ্চিত হয়েছে, মানুষ আপনার যেটাকে বলা হয় সুশাসন পেয়েছে, সেটা কিন্তু গণতন্ত্রের হাত ধরে, সেটা কিন্তু রাজনীতিবিদদের হাত ধরে, সেটা কিন্তু নির্বাচিত সরকারের মাধ্যমে। এই জিনিসটার জন্য আমরা মানে রাজনীতির প্রতি অনীহা বা নির্বাচিত সরকার একটু দেরি আসা, সেটা কিন্তু কল্যাণ বয়ে আনে না। সংশোধনের প্রয়োজন আছে, আমি আপনার সাথে দ্বিমত করছি না। এখন বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। প্রিন্স ভাই যে কথাগুলি বলছিলেন মৌলিক অধিকারের ব্যাপারে, আমাদের সংবিধানে কিন্তু সুনির্দিষ্টভাবেই আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা সংবিধানটা গত 15 বছর আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এবং ধরেন ক্ষমতায় থাকার মাধ্যম হিসেবে। ক্ষমতায় থাকার জন্য সংবিধানের সংশোধন হয়েছে, বিশেষ করে 15 সংশোধনীটা মারাত্মকভাবে আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থাপনাকে ধ্বংস করেছে। এছাড়া 70 অনুচ্ছেদ একটা বিতর্কিত জায়গা ছিল। এছাড়া কিন্তু আপনি খুব বেশি পাবেন না। 16 সংশোধনী আওয়ামী লীগ করলো, কিন্তু সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে আবার আপনার ওই করেনি, অবৈধ ঘোষণা করেছিল। সেটাকে নিয়ে বিচারপতি সিনহাকে দেশ ছাড়তে হয়েছিল। সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাই হচ্ছে আপনার ইমপিচমেন্টের সবচেয়ে ভালো একমাত্র এবং ভালো মাধ্যম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে। তো আমি সংবিধানের মধ্যে খুব যে হ্যাঁ বারবার সংশোধন হয়েছে বিধায় কিছুটা কোনো জায়গায় অসঙ্গতির মতো চলে আসছে, কিন্তু মেরিট যে একেবারে আমাদের সংবিধান মূল জায়গাটা কিন্তু এরকম না। মানে এটা দিয়ে সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনা এবং জনকল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব সদিচ্ছা থাকলে। সদিচ্ছা মানে আপনি সংবিধানটা এবং আইনটাকে নিজের জন্য ব্যবহার করবেন না। যেমন ধরেন এজাহার, গ্রেপ্তার, রিমান্ড, তল্লাশি, এই ব্যাপারে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট আপনার রয়েছে, নির্দেশনা আছে, কিন্তু সেটা সরকারই মানছে না। এখন এরকম যদি হয় তো আপনি আইন সংবিধান দিয়ে কি করবেন? আর ফ্যাসিবাদ আর স্বৈর শাসকের কোনো কিছুই থাকে না, যেটা শেখ হাসিনা করেছিল। তার তো সংবিধানও লাগে না, তার চিন্তাটাই আইন, তার ভাবনাটাই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য করণীয়। এভাবে যখন আমরা ক্ষমতা লুবী হয়ে যাই তখন এগুলি ভেঙে পড়ে। কিন্তু আমরা সত্যিকার অর্থে কিছুটা পরিবর্তন করে সংবিধানের কাছে সরকার, জনগণ সবাই অর্থাৎ আমরা দায়বদ্ধ থাকি, সংবিধানটার জন্য আমাদের অধিকারটা নিশ্চিত করে,
স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসন কায়েম হওয়ার পথগুলি জন্য অনেকটা রুদ্ধ করে অথবা আপনার সংকুচিত করে, সেই ধরনের একটা কারেকশন সবাই প্রত্যাশা করে। আমরাও দল হিসেবে তাই প্রত্যাশা করি। আমরা আবারও বলতে চাই, আমরা গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের সমৃদ্ধি, মানুষের কল্যাণ, মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশে জাতীয়তাবাদী দল রাজনীতি করে। সেই জন্যই আমরা 17 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, সাপার করেছি। তবে ফ্যাসিবাদ মানে আওয়ামী লীগ আমাদের রাজনৈতিকভাবে ফেস করতে না পেরেই কিন্তু ফ্যাসিজম কায়েম করেছে, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। কারণ বিএনপিকে কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি এবং অবশেষে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম পতন হয়েছে আওয়ামী লীগের। তো কারণ তারা জন আকাঙ্ক্ষা ধারণ করেনি। আর আমরা সমৃদ্ধ হয়েছে এই কারণে, আমরা 31 দফা দিচ্ছি এই কারণে যে আমরা চেয়েছি যে বাংলাদেশ জনগণ একটা কল্যাণকর রাষ্ট্র পাবে এবং বিএনপির হাত ধরে একটা জনকল্যাণকর শাসন ব্যবস্থা পাবে। আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। যাচ্ছি আলোচনায় প্রিন্স ভাইয়ের কাছে। প্রিন্স ভাই, আমরা আলোচনা করছিলাম নির্বাচনী রোডম্যাপ নিয়ে। আপনি আমাদেরকে ছোট করে বলবেন যে আপনাদের কি চাওয়া নির্বাচনের, মানে কবে হতে পারে বা তার রোডম্যাপ কি হতে পারে? না, আমি খুবই সহজে বলি আর কি। এখানে রবিউল সাহেব তো কতগুলো হিসাব করে একটা বললেন। কথাটা আমার মনে হয় সোজা সোজা যদি ভাবি, সেটা কি আমরা যেটা ওনাদেরকে বলে এসেছি যে আপনারা তো প্রথমে এসে বললেন যে এই কাজ আপনাদের না, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্ব ক্ষমতা দিয়ে যার যার কাজে ফিরে যাবেন। তো এইটা ওনারা ঠিক রাখবে আমরা আশা করি। এবার আসি, অলরেডি এই 6টা কমিটি বললেন 2 মাস পরে, রিপোর্ট দেবেন 3 মাস পরে, তার মানে 5 মাস হয়ে যাবে। এরপরে যদি আসেন, আমি অন্য পয়েন্টে পরে বলছি, যে আপনি ধরে নেন এবং কথা কিন্তু এটা হয়েছে, ওনারা এইবার যেটা বললেন যে এই টিমই কাজ করার সময় রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে প্রস্তাব দেবে। তার মানে আমাদের সাথে যদি এক দফা কথা বলতে পারে, আগায় থাকলো। কিন্তু তারপরে ধরুন আমরা জেনারেল দলগুলো যেভাবে করি বা আমাদের দল করি, এটা যখন উপদেষ্টার কাছে প্লেস করবেন, উপদেষ্টার সময় নেই, কতদিন আর লাগবে। তারপরে তারা নানা ধরনের কর্মশালা করুক, তারা দেখুক ঐক্যমত কোনটা আছে, যেটা ঐক্যমত নেই, তাহলে কিন্তু হিসাবে মেলার সময় লাগার কথা না। আপনি সহজে হিসাব করেন। এইবার আসি, এইটাকেও কিন্তু হিসাবে রাখতে হবে। যে আলোচনা হয়তো এখন আসছেন, আমার ধারণা আগামী 1-2 সপ্তাহের মধ্যে আপনারা সে আলোচনা করুন, সেটাও বলে দিই। আমাদের প্রধান উপদেষ্টা উনি বললেন যে সংস্কার এই কয়টা কমই কেন, আরও কমিটি করব, দেখবেন। সেটা নিয়ে আমরা দ্বিমত করছি না। আমি কি কারণে বলি, যেমন আজকে সম্ভবত, কারণ খুব ভালো দেখতে পারিনি, সাংবাদিকদের বিষয়ে একটা হয়েছে না, এই ধরনের অনেক কাজ করা আমিও সূচনা করার পক্ষে বলে আমরাও মনে করছি। কারণ গণঅভ্যুত্থানের গঠিত সরকার, এটা মনে রাখতে হবে, এর আন্দোলনের সময় হয়তো আগে অত দফা কে কি করব ছিল না, কিন্তু যারা আন্দোলনে জীবন দিল, অংশগ্রহণকারী সহ দীর্ঘদিনে যারা করছি, তাদের তো একটা আকাঙ্ক্ষা আছে, মনে রাখতে হবে। ধরুন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আপনার তো ওইখানে একটা নীতিমালা করে যেতে হবে, যাতে করে কোনো কথার কথা নির্বাচিত সরকার এসে সে ওই সিন্ডিকেটের পক্ষ অবলম্বন না করে। তাহলে আপনাকে এই রকমের আরও অনেকগুলো কাজ ওনারা করলে, আমরা যেটা বলেছি আমাদের কংক্রিট প্রস্তাব, যে আপনি কি কি করছেন আগে তো আমাদের সুনির্দিষ্ট বুঝতে হবে। সেইটা বুঝলে আমরাও আপনাদের সাথে আলোচনা করতে পারবো, টেলিভিশন আলোচনা সহ আরও অজস্র সভা সমাবেশ সেমিনার হবে। এইটা করতে যেয়ে দেখি, কল্পনা করেন, ধরেন ওনারা হিসাব করে, আমরা বলছি আপনারা বলেন এইগুলো করলে কয়দিন লাগবে, ওনারা বললেন 3 দিন লাগবে। তা আমরা যদি আলোচনা করতে যাই দেখি 2 দিনে সম্ভব, তাহলে তো আমি 2 দিন পরে নির্বাচন চাইবো। আবার আলোচনা করতে যাই দেখি 4 দিন লাগবে, 5 দিন লাগবে, 5 দিন পরে করেন, যদি কাজ পজিটিভ হয়। আমরা এটা কোনো দ্বিমত করছি না। তাহলে সেই জন্য আমরা টাইম ফ্রেম দিচ্ছি না, একটা জেনারেল আইডিয়া কিন্তু কম বেশি আছে, আপনি বুঝছেন। আমরা সুনির্দিষ্ট করতে চাই না। কেউ বলছে 1 বছর, সেনাপ্রধান বলছে 1 থেকে 1.5 বছর। আলোচনা এইটাই মোটেই অযথেষ্ট সময় না, আমি যথেষ্ট সময় দেখি। কিন্তু এই জায়গায় খালি বলতে চাই, এটা মনে রাখতে হবে আরেকটা দিক গুরুত্বপূর্ণভাবে, যে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি মেলার সময় নিতে চায়, আমাদের দেশের গবেষকরা বলছেন কি, যে এই ধরনের সরকার এখনকার অবস্থায় যদি বেশি সময় না অজনপ্রিয় হয়ে যায়, তো অজনপ্রিয় হলে আপনি করতে পারবেন না। যেমন আমরা এবার বলে এসেছি, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা যেখানে চলে গেছে, আপনি যদি এই দুইটাকে উদ্ধার না করতে পারেন, এত ভালো আলোচনাও কিন্তু থাকবে না। এখনই এই সংকটের মধ্যে আমরা আছি। সুতরাং যত দ্রুত সম্ভব এই কাজ, যেটা পারবেন শুরু করবেন, না পারবেন
ওনারা করে দিয়ে যাবেন, যে এই করা দরকার নির্বাচিত সরকার করবে, সেটাই জরুরি বলে আমরা মনে করি। আমরা ছোট করে একটু আলোচনা করবেন, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদ এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম তিনি মন্তব্য করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে ওএসডির পরে আজকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। না, এটা ধৃষ্টতা দেখিয়েছে। সে একজন রাষ্ট্রের কর্মকর্তা, তার শৃঙ্খলা ভঙ্গ করা উচিত না। সরকারি যে আচরণবিধি আছে, চাকুরির যে আচরণবিধি আছে, সেটি মেনে চলা উচিত। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেটা কখনোই সেরকম হওয়া উচিত না যেটা মানে তার যে দায়িত্ব রয়েছে তার বাইরে চলে যায়। এটা কিন্তু অবাধ না। স্বাধীনতা কিন্তু নদীর স্রোতের মধ্যে অবাধ না। এটা নিয়ম, বিধি, পারস্পরিক সৌহার্দ্যতা এবং পারস্পরিক ব্যক্তি স্বাধীনতা দ্বারা আরেকজনের স্বাধীনতা সীমাবদ্ধ। এবং আমি মনে করি গ্রেপ্তারি হওয়া উচিত। কারণ কি, এখন বলবেন যে কেন ওই কথা বলছি, এই ছোট্ট একটা স্ট্যাটাসের কারণে কিন্তু আপনার মনে আছে, মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কিন্তু 2 বছরের মতো জেলে থাকতে হয়েছে, সুপ্রিম কোর্টে জামিন পর্যন্ত পাননি। এর আগে সরকারের ন্যূনতম একটা পোস্ট শেয়ার করলে গ্রেপ্তার হয়েছে। রাজবাড়িতে একটা ঘটনা, 6 মাস 1 বছরও জামিন পাননি আইসিটি অ্যাক্টে। অর্থাৎ তিনি একটা সরকার, এবং আবু সাইদকে যারা সন্ত্রাসী বলে, ধরেন এই ধরনের গণ আন্দোলনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে থাকার দৃষ্টতা দেখায় কোথাও, এবং তাদের গ্রেপ্তার হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত। কারণ হ্যাঁ, আপনি রাজনীতি তো করেন না, সমালোচনা করেন, রাজনীতি চাকরি ছেড়ে দিয়ে আসেন, বেশি রাজনীতি করেন, রাজপথে দাঁড়ায় সমালোচনা করেন, ইউনূস সাহেবের আরো সমালোচনা করেন। ইউনূস সাহেব তো দোষমুক্ত মানুষ না, কেউ তো দোষমুক্ত মানুষ না। কারো না কোনো ব্যর্থতা থাকে, ত্রুটি থাকে, সমালোচনার ঊর্ধ্বে আমরা কেউ না। কিন্তু সেটা করার জন্য তো প্ল্যাটফর্ম আছে, আপনি আসেন, আপনারা ওখানে বসে থাকবেন। এর আগে করেছেন না, আপনি দেখেছেন না? আইজিপি সাহেব, তারপর পুলিশ কমিশনার সাহেব, ডিবির প্রধান, তারা অন্যান্য রাজনীতিবিদদের নাম ধরে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে কি ধরনের বক্তব্য দিয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা মনে রাখা দরকার তারা রাষ্ট্রের সেবক, এবং রাষ্ট্রের তারা আপনার হচ্ছে যেটাকে বলা হয় জনগণের সেবক, এবং তাদের নিয়ম মেনে জনগণের সেবা নিশ্চিত করতে হয়। তারা অবাধ না, তাদের আচরণবিধি সুনির্দিষ্ট, তাদের দায় রয়েছে, এবং তারা জনগণের সার্ভেন্ট। তো সেটা যেন আমরা ভুলে না যাই। অর্থাৎ এরকম অনেক পাবেন, আছে। এবং আপনি যদি যান রিক্রুটমেন্টে, আমার ধারণা হচ্ছে যে এই ধরনের শত শত গত 15 বছরে বিসিএস এর নামে, অন্যান্য চাকরির নামে একটা বিশেষ দলের আদর্শ ধারণ করা, বিশেষ দলের রাজনীতির সাথে যুক্ত থেকে মেধার প্রতিযোগিতা না করে রাষ্ট্রে নিয়োগ পেয়েছে, তারই একটা এটা। অতএব এই ব্যাপারে সরকারকে সিরিয়াস হতে হবে। সরকারকে মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আওয়ামী লীগের প্রধান এবং তার ক্যাবিনেট, তার মেম্বার অফ পার্লামেন্ট এবং তার ক্ষমতায় থাকার অল্প কিছু সহযোগী কেবলমাত্র অদৃশ্য হয়েছে, ভেগে গিয়েছে, পালিয়ে গিয়েছে, বাকিরা আছে। অতএব এই আচরণ, আমি আবারও বলছি, শাস্তিযোগ্য আচরণ। প্রিন্স ভাই, এটা কি বাক স্বাধীনতা নাকি বাক স্বাধীনতার নামে বাক স্বাধীনতার অপব্যবহার, কোনটা, কি বলবো? না, প্রথম কথা আমি মনে করি জিনিসটাকে আমি সহজ করে বুঝতে চাই। এইখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা কথা বলেছেন, মন খুলে সমালোচনা করেন। সেটা অন্য আলোচনা। মন খুলে নিশ্চয়ই সমালোচনা করা যায়, সেটা কোনো আমি কি বলে কারেক্টই মনে করি। কারণ সমালোচনা তো না করলে আপনি জিনিসটা আসবে না। মানে আমরা যে কথা বলছি, এখানে বলছি না অনেক সমালোচনা করছেন, ঠিক, এটাকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না, এটা মনে রাখতে হবে। 3 নম্বর, আমি ওইটা একটু পরে যাই। ধরুন একটা প্রতিষ্ঠান, এই যে এখানে করছেন আপনি অ্যাঙ্কর, আমরা আলোচনা করছি, এখানে অন্য ভাইরা আছে, একটা নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয় না? আপনি সেই নীতিমালাকে যদি লঙ্ঘন করেন, তখন এটা স্বৈরাচারী, মানে স্বেচ্ছাচারিতা হয়, তাহলে তো এটা চলতে পারে না। 4 নম্বর এবং শেষ কথা, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা যদি নীতিমালা বহির্ভূত জায়গায় থাকে, এবং অতীত দিনে তো এই ঘটনাগুলো ঘটেছে, দলীয়করণে রূপান্তরিত হয়েছে, দলীয় মতাদর্শ প্রচারের জায়গায় হয়েছে, তো এখনো যদি সেইটা থাকে, তাহলে তো এটা স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হয়। ওইটারই বহিঃপ্রকাশ কিনা এটা? আমি বলি যে এটাই তো দেখা যাচ্ছে। সুতরাং এইটা তো অনভিপ্রেত। হ্যাঁ,
মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু, আমি সবটা দেখতে পারিনি, যেটা বলেছেন যথার্থ কথা। অন্য বিষয় নিয়ে আমি ধরে নিলাম আমরা অযথার্থ মনে করলে ওনার অধিকার আছে, সে অধিকার উনি ওনার রাস্তায় এসে বলতে পারে, অন্য জায়গায় বলতে পারে, সেই প্রতিযোগিতা করে বলতে পারে। যেটা রবিল সাহেব বললেন যে উনি রাজনীতি না করেও বলতে পারেন, সেটা অন্য আলোচনা, কিন্তু ওই রকম জায়গায় থেকে তো এটা বলা চলে না। তাহলে তো আগের প্র্যাকটিস থেকে পার্থক্য কি হলো? পার্থক্য তো হয়নি। এইটাকে আমি মনে করি যে এইটা যথাযথভাবে করেন নাই। সুতরাং যা আমাদের সরকারি আচরণবিধি নীতিমালায় যা আছে সেই ধারায় করা দরকার, এটা মনে রাখা দরকার। কেন ওই কথাই বলছি, মনে রাখতে হবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না। আর বিশেষ করে সরকারি অঙ্গন তো জরুরি। এই জরুরিতা আরেকটা কারণে বলি, সেটা হচ্ছে কি, যে আলোচনা এখানে অনেক হয়েছে বলে ব্যাখ্যায় যাব না আমি। দীর্ঘদিন ধরে দেখবেন এই যে দলীয়করণের কারণে এটা কি হয়েছে, আপনি কোনো একটা বড় পদে নিয়োগ পান, এটা কে না জানে, আপনি দেখবেন বিশেষ বিশেষ হাউজে যাইত, সই স্বাক্ষর নিত, সরকারি পদে যেখানে যোগ্যতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষ ব্যক্তিতেই নিয়োগ করার কথা বলা হয়েছে। তার একটা ভাবনা থাকতে পারে, তাহলে সেই জায়গাটাতে তো তাহলে মুক্ত আপনি হবেন কখন, যদি এখন থেকে একটা কঠোর বার্তা দিতে না পারেন। আমি বরঞ্চ এই ঘটনার মধ্য দিয়ে একটু অন্য কথা বলবো, এক্ষেত্রে সরকারি নীতিমালা যেটা আছে এইটা দেখেও ঢেলে সাজানো সংস্কারের প্রয়োজন থাকলে এইটা আমাদেরকে আরেকটা শিক্ষা দিল, সেই জায়গায়ও কিন্তু আমাদের হাত দিতে হবে, না পারলে পারবেন না। আমি একেবারে এই পয়েন্টের শেষে বলি, যেমন ধরুন আমরা প্রথম যখন ওনার সাথে দেখা করলাম এবং এরপরও আমরা বলেছি যে এক দখলদারদের বাসদের পরিবর্তে দেখা গেল এখন অনেক দখলদার হচ্ছে, অনেকেই যার যার মতো করে নিয়োগ দিচ্ছে। তা দ্রুত একটা নীতিমালার মধ্যে আনেন যে আমি বিভিন্ন প্রতিষ্ঠান বা এই জায়গায় প্রথমে নিয়োগ দেবো একটা দল নিরপেক্ষ যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের, তারপর আপনি ঘোষণা দেন যদি ইতিমধ্যে নানা কারণে কোনো দলের লোক বা অযোগ্য লোক নিয়োগ পেয়ে থাকে, হি অর শি উইল রিমুভ, তাকে আমরা বিদায় করে এইটা দেব। কারণ হুট করে এসে তো মানে একটা ঘটে গেলে তো এক দুই দিনে পারবে না নীতিমালার ভিত্তিতে। সুতরাং আপনি এ ধরনের একটা নীতিমালার ভিত্তিতে যদি না পারেন, এই যে শুরুতে যে সংস্কার আলোচনা রাজনৈতিক দলগুলোর কর্তব্য বলেন, না এলে হবে না। তা আপনি প্রশাসনে যদি এই ধরনের একটা পজিশন থাকে, তা আপনি যত ভালো নীতি বলেন, যতই রাজনৈতিক দল একটা ভালো কথা বলুক, আপনি আগাইতেই পারবেন না। সুতরাং সেই কারণেও এই ক্ষেত্রে নীতিমালা প্রয়োজনে ঢেলে সাজানো, সংস্কারের কাজও এক্ষেত্রে করা এবং এক্ষেত্রে কঠোর নজরদারির জায়গা করা দরকার। তবে এই কঠোর নজরদারি মানে যেন ভুল না হয় যে সাইবার সিকিউরিটি আইন কঠোর প্রয়োগ, ওইটাকে বাতিল করতে হবে, কিন্তু আচরণবিধি, চাকরিবিধি, সরকারি জায়গায় যথাযথ নিয়ম মেনেই কাজটা চলতে হবে বলে আমরা মনে করি। রবি, একটু জিনিসপত্রের দাম নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা বাজার পরিস্থিতি যেটা দেখছি যে মানে প্রতিটা জিনিসের, বিশেষ করে সবজি, কাঁচা বাজার যেটাকে বলি, দাম বাড়ছে প্রতিদিনই, এবং অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে বলছেন যে পানির দামে ডিম পাওয়া যাচ্ছে। তো এই যে বাজার মনিটরিংয়ের যে একটা ব্যাপার, আপনার কাছে কি গত এই সরকার আসার পরে কোনো ধরনের বাজার মনিটরিংয়ের বিষয়টি কি লক্ষ্য করেছেন, বা তার সরকারের কি করা উচিত? না, সরকারের নিয়ম মাফিক যে কাজগুলি আছে, রুটিন ওয়ার্ক, সে জায়গায় আমার কাছে খুব সমন্বিত এবং খুব দৃঢ় মনে হয়নি, কিছুটা অগোছালো এলোমেলো মনে হয়েছে। তার আগে একটা কথা আমি একটা বাক্য দিই। কিছুদিন আগে দেখবেন যে হাইকোর্ট কিন্তু একটা রায় দিয়েছে, একটা নির্দেশনা দিয়েছে, নিম্ন আদালতের বিচারপতিদের ফেসবুকে পোস্ট দেওয়ার ক্ষেত্রে সাবধান হতে বলেছে। এই একই কারণে যে বিচারপতিরা অনেক সময় তার মতো করে মতামত লিখছেন ফেসবুকে পোস্ট দিয়ে, এটা একটা রোগে পরিণত হয়েছে এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় মানে দায়িত্বশীলদের। আমার মনে হয় যে তারা আগে একটা সময় ছিল বিচারপতিরা কিন্তু সামাজিক অনুষ্ঠানেও যেতেন না, মানুষের সাথে মিশতেন না, কারণ একটা সখ্যতা হয়ে যায়, একটা নৈকট্য চলে আসে, বিচারে তার প্রভাব পড়তে পারে, এই জন্য তারা কিন্তু আইসোলেটেড থাকতেন। আমাদের সরকারি কর্মকর্তারা এখন যেটা হয়েছে না এক বেপরোয়া হয়ে গিয়েছেন। আমি আশা করব তারা সংযত হবেন, কারণ তারা রাষ্ট্রের সুবিধাভোগী এবং রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, এবং জনগণের কাছে কিন্তু আমি বলছি যে জনগণের কাছ থেকে তারা সুযোগ সুবিধা গ্রহণ করে। অতএব তাদের কিন্তু সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় চাকরির বিধিমালার, সেটা যেন তারা অনুসরণ করে। সিন্ডিকেট আছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে নিয়মিত, এর জন্য তো সংস্কারের দরকার নেই। ধরেন আইন শৃঙ্খলার পরিস্থিতির একটু উন্নতি, যানজট নিরসন, দ্রব্যমূল্যের জন্য জীবন নির্বাহ কঠিন হচ্ছে, এর জন্য তার বড় সংস্কারের দরকার নেই। তো সেগুলিতে তো মনোযোগী হওয়া উচিত। তারপরও আমি এত অল্প সময় সরকারকে দায় দিতে চাই না, এই কারণে একটা সিন্ডিকেট ক্যারেক্টার আমাদের জাতির মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত পরিবহন সেক্টরগুলিতে আনা যায়নি, শৃঙ্খলা আনা যায়নি। আবার ধরেন এক শ্রেণীর মানুষের কাছে হিউজ অর্থ চলে গিয়েছে,
অনেক বিত্ত বৈভব করেছে গত 15 থেকে 17 বছর যারা মানে এই রাষ্ট্র ব্যবস্থাপনায় ছিল তাদের দুর্বৃত্তরা রয়েছে, লুটপাট হয়েছে। আবার ধরেন অর্থনৈতিক একটা দুর্নীতি তো আছে, আবার প্রাতিষ্ঠানিক একটা অসরতাও আমাদের আছে, প্রতিষ্ঠানগুলি ফাংশন করছে না। এই যে ভোক্তা অধিকার বলেন, তারপর ধরেন এই যে বাজার মনিটরিংয়ে যারা আছে করছে না, সিটি কর্পোরেশন অনেকটা ইনঅ্যাক্টিভের মতো আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অসঙ্গতি হলো পাওয়া যায় না, এখনো চাঁদাবাজির থেকে বের হতে পারিনি। চাঁদাবাজদেরও একটা দৈরত্ব রয়েছে, সেখান থেকে আমরা এই সরকার কিন্তু আরো কঠোর হওয়া উচিত ছিল এই সব ক্ষেত্রে। দায় চাপানো হয় রাজনৈতিক দলগুলির উপর, কিন্তু আমি বলছি এটা দায় চাপালে চলবে না। রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলে কোনো চাঁদাবাজ দুষ্কৃতকারীর স্থান নাই। সরকার এই ব্যাপারে কঠোর হতে হবে এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, তাহলে হয়তো দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। অর্থনৈতিক কিন্তু একটা দুর্নীতি আমাদের আছে, কারণ আপনি 18 লক্ষ কোটি টাকার উপর হচ্ছে যদি বলেন বৈদেশিক ঋণ আছে, 16 লাখ কোটি টাকার উপর পাচার হয়ে গিয়েছে। আপনার যদি আমরা ওইভাবে হিসাব করি, একটা 2.5 লাখ কোটি টাকার একটা ঘাটতি বাজেট আছে, যেটা আওয়ামী লীগ সরকার দিয়েছিল, সেইটা অনুসারে এই সরকার কিন্তু আপনার রাষ্ট্র ব্যবস্থাপনা করছে। যার ফলে অর্থনৈতিক যে একটা দৈন্য দশা, বিশৃঙ্খলা, একটা শঙ্কা, একটা অব্যবস্থাপনা, এটা কিন্তু আছে, সেটারও প্রভাব কিন্তু বাজারের উপর পড়ছে। যার ফলে সরকারকে আমার মনে হয় যে এই বিষয়গুলিতে যারা সংশ্লিষ্ট তাদেরকে ফাংশন করানো দরকার, বিশেষ করে সিটি কর্পোরেশন, বিশেষ করে বাজার মনিটরিং সেল, বিশেষ করে সিন্ডিকেট, সেটা ভেঙে দেওয়া দরকার আছে। তো এই জায়গাগুলিতে কিভাবে কাজ করা যায়, কারণ সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, লাগামহীন বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নাই, স্বেচ্ছাচারিতার সাথে বাড়ছে, যখন ইচ্ছা তখন বাড়াচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে বাড়াচ্ছে। এইটা একটা রাষ্ট্রে চলতে পারে না। আমরা আশা করব যে এই সাধারণ মানুষ যারা, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জীবন নির্বাহটা কিন্তু কঠিন হয়ে পড়েছে, সরকার সে ব্যাপারে কনসার্ন হবে। এটা সরকারের একটা গুরু দায়িত্বের অংশ। শুধু সংস্কার, রাষ্ট্র কাঠামো, রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় আসলে কি করে ফেলবে এই আতঙ্কে না থেকে যতদিন ক্ষমতায় আছে ততদিন একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা, এই যে রুটিন ওয়ার্কগুলি যাতে ফাংশন করে, সরকারও সে ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। প্রয়োজন হলে উপদেষ্টার সংখ্যা অনেকে বলা হচ্ছে যে উপদেষ্টারা এতই কম যে একজনের অনেকগুলি মন্ত্রণালয়ে সুপারভিশনের সমস্যা হচ্ছে, সমন্বয় করতে সমস্যা হচ্ছে। তো সেরকম হলে 2-1 বাড়িয়ে এই রুটিন ওয়ার্কগুলিকে বা মন্ত্রণালয়গুলিকে আরেকটু ডিস্ট্রিবিউশন করে আরেকটু কঠোর হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করা যায় কিনা সেটা তো বিবেচনায় নিতে পারে। তবে আমাদের যে সরকারটি আছে তাদের গ্রহণযোগ্যতা, তাদের দক্ষতা, তাদের নিরপেক্ষতা, তাদের আন্তরিকতা, এগুলি তো আস্থা আছে, রাজনৈতিক দলগুলি আস্থা রেখেছে, সাধারণ মানুষ আস্থা রেখেছে। তাদের কঠিন হতে হবে, করণীয় তো অবিচল থাকতে হবে। এই জায়গায় যেন কোনো আপোষ না করে এবং কোনো ধরনের ধরেন যেন না থাকে, ল্যাকিংস যেন না থাকে, সে ব্যাপারে মনোযোগী হতে হবে। প্রিন্স ভাই, সিন্ডিকেটের কথা আমরা সব আমলই শুনছি, আসলে সিন্ডিকেট কোন আমলে ভাঙবে? আচ্ছা, আমি আপনাকে একটু কনসুলেটেড কথা বলি আপনাকে, কারণ আপনি যেটা শুরু করলেন যে বাজার মনিটরিং হচ্ছে কিনা, আমার এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে এটা আগে একটু মনে রাখা দরকার, শুধু বাজার মনিটরিংয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না, কিন্তু বাজার মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 মিনিট শেষ। আচ্ছা, 1 মিনিট, এবার তাহলে আর শেষ করিও না। বড় কথা হচ্ছে এইখানে কতগুলো জিনিস আমরা কিন্তু ওনারা স্বীকার করেছেন যে ওনারা পারেন না এবং সিন্ডিকেট এখনো হাত দিতে পারেন নাই। আপনি সিন্ডিকেট যতক্ষণ হাত দিতে না পারবেন ততক্ষণ কিছু হবে না, এটা দিতে হবে। কারণ সিন্ডিকেট আগে চিনির সিন্ডিকেট থেকে এখন তো ডিম সিন্ডিকেটের অবস্থায়। কিন্তু মনে রাখতে হবে অনেকগুলো পণ্য আছে, শুল্ক অনেক বেশি, সেটা কমাতে হবে। আপনি আমাদের উৎপাদন ব্যয় যাতে কমে সেটাও করতে হবে। আর কতকগুলো জিনিস যেগুলো আমদানি নির্ভর, সেইটা রাষ্ট্রীয় উদ্যোগে আমদানি করে রেশন ব্যবস্থা ন্যায্য মূল্যের দোকান, অর্থাৎ কিছু মানুষের উপরে আপনি নির্ভর করলে চলবে না, বাজারের উপরে ছেড়ে দিলে চলবে না, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাও। এবং ওই যে কথাগুলো বললাম এই কাজগুলো করতে হবে। এবং এটা কাজ করতে গেলে সিন্ডিকেট, ছোট সিন্ডিকেট থেকে শুরু করে ডিম ব্যবসায়ী সিন্ডিকেট থেকে শুরু করে আপনি চিনি সিন্ডিকেট, তেল সিন্ডিকেট, এইগুলো একেবারে কঠোরভাবে ভাঙতে হবে, তাহলে যদি আপনি কিছু করতে পারেন। কিন্তু সেই কাজ সরকার সেদিন আমাদেরকে, আমরা যখন বললো যে হ্যাঁ এখন আমরা হাত দিতে পারিনি। আমি আজকে দেখলাম একটা টাস্কফোর্স করেছে, কিন্তু আমি মনে করি খালি টাস্কফোর্স করে হবে না। যেমন চিনিতে 1 কেজি চিনিতে যদি 45 টাকা শুল্ক রাখেন আপনি তো পারবেন না। সুতরাং ওই দাম কমানো, তারপরে কঠোর নজরদারি, এই কাজগুলোর মধ্য দিয়েই জনগণকে স্বস্তি যদি ফিরেই না আনা যায়, তাহলে আমরা এতক্ষণ অন্য যে ভালো ভালো আলোচনা করলাম এইগুলো কিন্তু কাজে লাগবে না। রবীন্দ্র, শেষের দিকে 1 মিনিট আছে, আপনি আলোচনা করতে পারেন। যেমনটা বলছিলেন যে শুল্ক কমাতে হবে, তারপরে আমদানি নির্ভরতা কমাতে হবে।
বিষয়? না, কিছু পণ্য তো আমদানি নির্ভরতা কমানোর সুযোগ নেই, শুল্ক কমালেই চলবে। আবার উৎপাদন এবং বিতরণ, সরবরাহ, এর মধ্যে যে চেইনটা সেটা ঠিক রাখতে হবে। এগুলো কিন্তু অনেক অগ্রাধিকার সময় তো পায়। শুল্ক কমালেও তো ব্যবসায়ীরা দাম কমায় না। না, কমাবে কেন? আমরা তো দীর্ঘদিন শুনে আসছি যে আওয়ামী লীগের আমলে, আপনি যদি লাস্ট 10 বছর আওয়ামী লীগের দুঃশাসনের আমলে 4টি কোম্পানি ভোগ্যপণ্য সিন্ডিকেট করে ওইটা ভাঙতে হবে। আপনি তারা মনোপলি ব্যবসা করেছে, তারাই বাজার নির্ধারণ করেছে, তারাই আপনার নিয়ন্ত্রণ করেছে। তাদের কি আজ পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে কিনা? সবাই তো নাম জানি কোন 4টি কোম্পানি, সবাই জানে। তো তাদেরকে আজ পর্যন্ত জবাবদিহিতার মধ্যে আনা গিয়েছে কিনা, গ্রেপ্তার করা গিয়েছে কিনা? পেরেছেন আপনি? করতে পারেননি। তো তারা তো বহালতবিতে ব্যবসা করছে। একটা সময় ছিল মেম্বার অফ পার্লামেন্ট যিনি, তিনি আবার ক্যাবিনেটেও আছেন, তিনি আবার ব্যাংকের মালিক, তিনি আবার ব্যবসায়ী। তো সেই সিন্ডিকেটের কে গ্রেপ্তার হলো? কাকে নিয়ন্ত্রণ করা গেল? কাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা গেল? যায়নি তো। আমি বলছি ওই যে আওয়ামী যে ফ্যাসিবাদী একটা সরকার ছিল, তার দৃশ্যমান জানাশোনা কয়েকজনের হয়তো আপনার অদৃশ্য হয়েছে, বাকিরা তো আছে। আপনি তো পারেননি সেই কঠোর হতে, যেটা দাবি ছিল, সময়ের দাবি, রাষ্ট্রের দাবি, জনগণের দাবি। সেই জায়গায় তো সরকার এখনো পর্যন্ত মনোযোগী হতে পারেনি। আমি এই জন্য বলছি যে 1 বছরের মধ্যেই পরিপূর্ণ সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি আপনি দেন, এবং সেই নির্বাচিত সরকার বাধ্য থাকবে এই কারণে যে সে জনরায়ের ভিত্তিতে এবং জনমতের ভিত্তিতে ক্ষমতায় গিয়েছে, এবং সে যদি ব্যর্থ হয় 5 বছর পর আবার যখন একটা মানে দল নিরপেক্ষ সরকারের অধীনে তাকে নির্বাচন করতে হবে, জনমত বিপক্ষে গেলে ক্ষমতার বাইরে যেতে হবে। এই ভয়ে সে দায়বদ্ধ থেকে আমার মনে হয় রাষ্ট্র ব্যবস্থাপনায় মনোযোগী হবে। কারণ দ্রব্যমূল্য দাম যখন বাড়ে লাগামহীনভাবে, মানুষের নাবিশ্বাস হয়, মানুষের জীবন নির্বাহ কঠিন হয়, সে তখন ওই সরকারের উপর ক্ষুব্ধ হয়, এবং সরকার যখন তার কাছে রায়ের কাছে যাবে, রায়ের জন্য যাবে, সে সরকার থেকে মুখ ফিরিয়ে নিলে ক্ষমতার বাইরে যেতে হয়। রাজনীতিতে এই জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ যত সময় পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারবেন না, তত সময় পর্যন্ত জনস্বার্থ নিয়ে রাজনীতি করার বা রাষ্ট্র ব্যবস্থাপনার কর্তৃপক্ষ পাবেন না। এই জন্য আমি বলছি যে নির্বাচিত সরকার, জনগণের সরকার, জনস্বার্থে সজাগ থাকে, কাজ করে, সেই নির্বাচিত সরকারটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা প্রয়োজনীয় সংস্কার করে 1 বছরের মধ্যেই করা সম্ভব, যদি আপনি জবাবদিহিমূলক একটা সরকার চান আর রাষ্ট্রে আপনার মালিকানা প্রতিষ্ঠিত করতে চান, রাষ্ট্রে আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান। এই ছাড়া সম্ভব নয়। আমরা শেষ পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।